ফর্সওয়াল একটা পাথর চাইছে তার ব্রেসলেট থেকে, আর লেম্যানোস ট্রাভেলস ব্যবহারের সুযোগ চাইছে। সে কিভাবে জানল যে আমার কাছে এই দুটো জিনিস আছে? ট্যারোট গ্যাদারিংয়ে আমি এমন কিছু বলেছি বলে তো মনে পড়ছে না। গেরম্যান স্প্যারোয়ের উত্তর শোনার পর ফর্সওয়াল হতবাক আর বেশ চমকে গেল। তার মনে হল সে যেন তার সব গোপন কথা জেনে ফেলেছে। ফর্সওয়াল একটু টেনশনে পড়ে গেল আর মনে করার চেষ্টা করল এই তথ্য কিভাবে লিক হতে পারে। শিক্ষক, জিও আর দ্য ফুল ছাড়া আর কেউ জানে না যে তার কাছে এই দুটো জিনিস আছে, বিশেষ করে লেম্যানোস ট্রাভেলস। সে তো এটা এখনও ব্যবহারই করেনি। দ্য ফুল দ্য ওয়ার্ল্ড ট্যারোট গ্যাদারিংয়ে খুব অদ্ভুত আচরণ করে। সে কখনো এম্পেরর রোজেলের ডায়েরির পাতা দেয় না, আর এটা নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথাও নেই। তার আর দ্য ফুলের মধ্যে নিশ্চয়ই গভীর কোনো সম্পর্ক আছে। সে কি তার কাছ থেকেই সব তথ্য পায়? সে কি একজন বিশ্বাসী নাকি ব্লেসড? ফর্সওয়াল মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কিছুটা শান্ত হল। এখন তার পক্ষে গেরম্যান স্প্যারোয়ের অনুরোধ রাখা সম্ভব কিনা সেটা নিয়ে ভাবার সময় আর শক্তি তার ছিল। ফর্সওয়ালের কাছে এই দামটা খুব কম, তার প্রত্যাশার চেয়ে অনেক কম, আর এটা বেশ যুক্তিসঙ্গত। একজন বিয়ন্ডার হিসেবে যে খুব একটা বাইরে যায় না, শুধু বাড়িতে লেখালেখি আর বিশ্রাম করে, তার জন্য কিছুদিন লেম্যানোস ট্রাভেলস ধার দেওয়া তার নিরাপত্তার জন্য বা প্রয়োজনের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। একইভাবে ব্রেসলেটের বাকি দুটো পাথরের একটা দিয়ে দেওয়া, যেটা তাকে স্পিরিট ওয়ার্ল্ডের ভেতর দিয়ে ভ্রমণ করতে সাহায্য করে, তা তাকে অসহায় করে তুলবে না। একটাই সমস্যা, দ্য ওয়ার্ল্ড মনে হয় শুধু একবারই চেষ্টা করতে চায়। যদি সে ব্যর্থ হয়, তাও সে তার পাওনা নিয়ে নেবে। হ্যাঁ, যেহেতু তাকে ঝুঁকি নিতে হবে, তাই এটা স্বাভাবিক। ফর্সওয়াল ভেবেছিল তাকে হয়তো অনেক কাজ করতে হবে, আর গদ্দারের মাথা দিয়ে শিক্ষকের কাছ থেকে পুরস্কার নিয়ে ঋণ শোধ করতে হবে। ফর্সওয়াল শান্তভাবে কয়েক সেকেন্ড চিন্তা করল, তারপর দ্য ফুলের কাছে প্রার্থনা করল, দয়া করে দ্য ওয়ার্ল্ডকে জানান যে আমি তার শর্ত মেনে নিলাম। আমি এই অভিযানে তাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। সে প্রথমে গেরম্যান স্প্যারোকে সাবধান করতে চেয়েছিল যে পাথরটা ব্যবহার করলে পূর্ণিমার চাঁদের অদ্ভুত আওয়াজ শোনার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, কিন্তু তারপর সে বুঝতে পারল এটা কেবল অ্যাপ্রেন্টিস পাথওয়ের বিয়ন্ডাররাই অনুভব করে। সফল হোক বা ব্যর্থ, আমি সেই পাথরটা পাবই। আমি গোপনে ব্যাকল্যান্ড ছেড়ে বেরোতে পারব, আর দ্য হ্যাংড ম্যানের সাথে দেখা করে সেই আদিম দ্বীপটা ঘুরে আসতে পারব। যখন সময় আসবে, আমি স্পেলবুকটা ব্যবহার করে পাথরের ব্যবহারটা রেকর্ড করে রাখব। তাহলে ফেরার পথ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, যদি না আমার কপাল খুব খারাপ হয় আর রেকর্ডিংটা কাজ না করে। ডোয়াইন দান্তেস গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, দরজা খুলল আর ভ্যালেট রিচার্ডসনকে তৈরি হতে সাহায্য করতে বলল। স্যার, ব্রেকফাস্টের পর আপনার শিডিউল আছে রয়্যাল মিউজিয়ামে রাজপরিবারের কালেকশন প্রদর্শনী দেখার। ভ্যালেট রিচার্ডসন তার সাহেবকে কোট পরানোর সময় আজকের দিনের শিডিউল জানাল। ডোয়াইন দান্তেস খুব দ্রুত সোশ্যাল ড্যান্সিং শিখে ফেলায়। সকালের শিষ্টাচার ক্লাসের সংখ্যা সপ্তাহে 5 বার থেকে কমে 3 বারে নেমে এসেছে, তাই সে অন্য কিছুর জন্য সময় বের করতে পেরেছে। আর এই ধরনের প্রদর্শনী হাই সোসাইটির আড্ডার জন্য দারুণ আলোচনার বিষয়। সেখানে না গেলে তাকে বেশ অসামাজিক দেখাবে। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে বিশপের উপদেশের জন্য যাওয়ার ফ্রিকোয়েন্সি ক্লায়েন্ট সচেতনভাবেই কমিয়ে দিয়েছে। এটা এই জন্য নয় যে তাকে প্রতিবার 10 পাউন্ড করে দান করতে হতো, বরং সে ভয় পাচ্ছিল যে নোভেলটি পিরিয়ড শেষ হওয়ার পরেও ঘন ঘন সেখানে গেলে কেউ সন্দেহ করবে। স্বাভাবিক থাকা আর যুক্তিযুক্ত পরিকল্পনাই তার মূল কৌশল। রবিবার ছাড়া বাকি 6 দিনের মধ্যে যে কোনো 2 দিন সে চার্চে যাওয়ার পরিকল্পনা করল। সে অনেক দীর্ঘ সময় ধরে তথ্য জমা করতে চায়, যাতে একটা প্যাটার্ন ধরা যায়। সে অধৈর্য হতে পারবে না বা তাড়াহুড়ো করতে পারবে না। আমি ইতিমধ্যেই এটার অপেক্ষায় আছি। ক্লাইন তার মার্জিত প্রতিবিম্বের দিকে তাকিয়ে তার ভ্যালেটকে হাসিমুখে বলল। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল আর চার্চ অফ এভারনাইটের কথা ভাবতে গিয়ে সে স্বাভাবিকভাবেই লিওনার্ড মিচেলের শার্লক মরিয়ার্টিকে নিয়ে গোপন তদন্তের কথা চিন্তা করল। সে বুঝতে পারল না সে কি নিয়ে সন্দেহ করছে। এমলিন হোয়াইটের টিন্ডার কেনার কারণেই কি লিওনার্ড তার সাথে যুক্ত লোকদের তদন্ত করতে শুরু করেছে, নাকি ক্যাপিম আর লেনেভাসের কেসে এই ডিটেকটিভের হঠাৎ আবির্ভাবের কারণে রেড গ্লোবসের লোকজন কিছু আঁচ করতে পেরেছে, নাকি দুটোই? ক্লাইন যে ক্লুগুলো পেছনে ফেলে এসেছে তা নিয়ে সে ভাবতে লাগল আর একটা মোটামুটি ধারণা পেয়ে গেল। সে ভয় পাচ্ছিল না যে শার্লক মরিয়ার্টি চার্চ অফ এভারনাইটের চোখে ওয়ান্টেড হবে বা তার নামে বাউন্টি ঘোষণা হবে। পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করা ছাড়া ডিটেকটিভ আর সামনে আসবে না। সে ভয় পাচ্ছিল যে কেউ হয়তো ধরে ফেলবে যে শুরুর দিকে শার্লক মরিয়ার্টি দেখতে ক্লাইন মোরেত্তিয়ের মতোই ছিল, আর তাহলে তারা সেই মৃত প্রাক্তন নাইট হককে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে। আসলে সেটা ধরা পড়লেও কোনো সমস্যা নেই। আমি আগের সেই ক্লাউন বা ম্যাজিশিয়ান আর নেই। এখন অনেক ডেমিগড আমাকে খুঁজছে। চার্চের হাই র্যাঙ্কিং ডিকনদের সাথেও এখন কোনো বড় পার্থক্য তৈরি হবে না।
তাছাড়া বেনসন আর মেলিসা সত্যিই সাধারণ মানুষ। চার্চ নিশ্চিতভাবে তাদের জীবনের সাথে কোনো ঝামেলা করবে না। আমি ভাবছি তারা কি মৃত্যুর ক্ষতিপূরণটা ফেরত চাইবে? সম্ভবত না, কারণ সাধারণ মানুষকে তো আর এই ব্যাপারটা বোঝানো সম্ভব না। ক্লাইন তার ঋণের বোঝা নিয়েও খুব একটা চিন্তিত ছিল না। এই কারণেই সে শান্ত ছিল যখন উইল অসেপ্টিন গত রাতে ক্লাইন মোরেত্তিয়ের পরিচয় নিয়ে কথা বলছিল। একজন সিকোয়েন্স এক এঞ্জেল যে ভাগ্য সম্পর্কিত ক্ষমতায় দক্ষ আর আগে শার্লক মরিয়ার্টির সাথে যোগাযোগ রেখেছিল, সে কিভাবে ডিটেকটিভের আসল পরিচয় জানতে পারবে না? কুয়াশার আড়ালে অনেক কিছু ঢাকা থাকলেও উইল অসেপ্টিন নিশ্চিতভাবেই জানে যে শার্লক মরিয়ার্টি মূলত টিঙেন থেকে এসেছে। আর টিঙেনে ক্লাইন আডেমিসাউল নামের এক যুবকের সাথে মিশেছিল যে মনস্টার পাথওয়ের, আর তার কারণে তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। উইল অসেপ্টিন যদি সেটা জানে আর তুলনা করে, তাহলে উত্তরটা খুব পরিষ্কার। লিওনার্ড যদি সত্যি শার্লক মরিয়ার্টির লুকানো পরিচয় জেনে ফেলে, তাহলে তার এক্সপ্রেশন কেমন হবে কে জানে। ক্লাইন নিজেকে নিয়েই একটু ঠাট্টা করল আর মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গেল। সে দ্বিতীয় তলায় গেল রাঁধুনি তার জন্য যে ব্রেকফাস্ট তৈরি করেছে তা উপভোগ করতে। ওয়েস্ট বরো, 2 কিংস অ্যাভিনিউ, রয়্যাল মিউজিয়াম। ক্লাইন বাটলার ওয়াল্টার আর ভ্যালেট রিচার্ডসনকে সাথে নিয়ে টিকিট কাউন্টার পেরিয়ে মিউজিয়ামে ঢুকল। প্রদর্শনীটা লোয়েন রাজপরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। তারা রাজবংশ প্রতিষ্ঠার সময়কার ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নানা জিনিসপত্র সাজিয়ে রেখেছে, যাতে সাধারণ মানুষ জানতে আর বুঝতে পারে। এটা রাজপরিবারের প্রতি নাগরিকদের সম্মান আর স্বীকৃতির একটা উপায়। ইতিহাস বিভাগের গ্র্যাজুয়েট হিসেবে ক্লাইন এই প্রদর্শনীতে বেশ আগ্রহ অনুভব করল। সে যেসব বিষয় ভালো করেই জানত, তার অনেক কিছুই এখানে আছে। এগুলো তাকে অন্য এক কোণ থেকে সেই দীর্ঘ আর চমকপ্রদ ইতিহাসে ডুব দিতে সাহায্য করল। যা ক্লাইনকে একটু অবাক করল তা হল প্রদর্শনীতে রাখা বেশিরভাগ জিনিস নিয়ে বাটলার ওয়াল্টারের অগাধ জ্ঞান। সে ডোয়াইন দান্তেসকে খুব বিস্তারিতভাবে সেগুলো বুঝিয়ে দিচ্ছিল। আভিজাত্যপূর্ণ পরিবারের বাটলারের মতোই কাজ। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল। প্রদর্শনীতে ঘোরার সময় তারা অন্যান্য দর্শকদের সাথে পরিচিত হচ্ছিল, আর হলটা খুব শান্ত আর গোছানো ছিল, তাই সবাইকে নিচু স্বরে কথা বলতে হচ্ছিল। একটা এক্সিবিটের পাশ দিয়ে যাওয়ার সময় ক্লাইন দেখল বাটলার ওয়াল্টার হঠাৎ থেমে গেছে। সে তার পাশের দিকে তাকাল আর তার চেহারা বেশ জটিল দেখাল। যেহেতু সে স্পেকটেটর ছিল না, ক্লাইন তার সেই জটিল অভিব্যক্তির আসল মানে ধরতে পারল না। সে শুধু বাটলার ওয়াল্টারের দৃষ্টি অনুসরণ করে এক্সিবিটের দিকে তাকাল। এক্সিবির সামনে দাঁড়িয়েছিল এক নারী আর এক পুরুষ। লোকটার বয়স 30-এর কোঠায়, পরনে কালো স্যুট, মাথায় সিল্ক হ্যাট, হাতে সোনার কাজ করা একটা ছড়ি। তাকে বেশ সম্পদশালী ভদ্রলোক মনে হচ্ছিল। মহিলাটির পরনে হলুদ ড্রেস আর গলায় সোনার নেকলেস। তার পোশাকটা বেশ উজ্জ্বল রঙের। বাটলার ওয়াল্টার ওই লোকটার দিকে তাকিয়ে আছে। ক্লাইন সাথে সাথে আন্দাজ করল আর কাউকে টের না পেতে দিয়ে লোকটার ওপর একবার নজর বোলাল। সে দেখল লোকটা বেশ বয়স্ক। রোদে পোড়ার কারণে তার ত্বক বেশ কালচে। হাতের উল্টো পিঠটা শুকনো কাঠের মতো আর আঙুলগুলো খুব খসখসে। আমি যদি তার পোশাকের দিকে না তাকাতাম, তাহলে কেউ যদি বলত সে একজন কৃষক, মালি বা ঘোড়ার গাড়ির চালক, আমি বিশ্বাস করতাম। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল আর কিছুটা অবাক হল। আমি যে কারণগুলোর জন্য এই ডিটেইলগুলো লক্ষ্য করলাম তা হল ডোয়াইন দান্তেসের পরিচয় তৈরি করার সময় সে সাউদার্ন কন্টিনেন্টে দীর্ঘদিন অ্যাডভেঞ্চার করা এক সাধারণ মানুষের চেহারা নিয়ে খুব ভেবেছিল। তার মনে হয়েছিল তার দৃষ্টি, ভঙ্গি আর অভিজ্ঞতায় তৈরি মুখের গড়ন ছাড়াও ডোয়াইন দান্তেসের কিছু বিশেষ ডিটেইল থাকা দরকার, যেমন রোদে পোড়া ত্বক, অস্পষ্ট কিছু দাগ আর খসখসে কিন্তু মজবুত হাত। না হলে এই চরিত্রটার বৈশিষ্ট্য ফুটে উঠবে না। আমাকে বলতেই হবে যে ফেসলেস হওয়ার পর থেকে নতুন নতুন চরিত্র তৈরি করার ব্যাপারে আমি দিন দিন দক্ষ আর জ্ঞানী হয়ে উঠছি। যদি আমাকে পৃথিবীতে ফিরে যেতে হতো, বিয়ন্ডার ক্ষমতা ছাড়াও আমার দারুণ অভিনয়ে দক্ষতা থাকত। ক্লাইন মনে মনে নিজেকে নিয়ে হাসি তামাশা করছিল। এমন সময় সে দেখল বাটলার ওয়াল্টার আগে সেই কঠিন ভাব কাটিয়ে ফেলেছে, যেন কিছুই হয়নি। আর সেই বয়স্ক চেহারার ও খসখসে ত্বকের লোকটা এক্সিবিশন কেসের ভেতর রাখা একটা পতাকার দিকে ইশারা করল। এটা সেই পতাকা যেটা আর্ল অফ লাস্টিংস প্রিন্স হ্যার্জ অগাস্টাস হোয়াইট রোজ ওয়ারের সময় ব্যবহার করতেন। দুর্ভাগ্যবশত তিনি সেই যুদ্ধে মারা যান। তবে তার মৃত্যুটাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় আর লোয়েন শেষ পর্যন্ত বিজয়ী হয়। দেখো, পতাকাটাতে এখনও তার রক্ত লেগে আছে। লোকটা ইতিহাসের ব্যাপারে বেশ জ্ঞানী। ক্লাইন কোনাকুনিভাবে বাটলার ওয়াল্টারের দিকে তাকাল, 2 সেকেন্ড ভাবল, তারপর হাসল। সে বন্ধুত্বপূর্ণভাবে সেই দম্পতির কাছে গেল আর কথা বলল, কখনো ভাবিনি ইতিহাসের এই খুঁটিনাটি অন্য কেউ জানে।
আমি ভেবেছিলাম হোয়াইট রোজ ওয়্যার নিয়ে মানুষের ধারণা কেবল ইন্টিসের বিরুদ্ধে লোয়েনের জয়ের মধ্যেই সীমাবদ্ধ। স্যার, আপনার পাণ্ডিত্য আমাকে অবাক করে দিল। তার পার্টনারের সামনে প্রশংসা পেয়ে লোকটার সতর্ক ভাবটা কেটে গেল। তার মুখে একটা খুশির হাসি ফুটল। আমি এমন একজন মানুষ যে ইতিহাস খুব পছন্দ করে। সে হঠাৎ তার পাশের ভদ্রলোকের সার্ভেন্টের দিকে তাকাল আর ভ্রু কুঁচকে আবার স্বাভাবিক হয়ে গেল। তার চোখে তখনও কিছুটা অবাক ভাব লেগেছিল। আসলেই সে বাটলার ওয়াল্টারকে চেনে। ক্লাইন শান্ত থেকে হাসল। হ্যালো, আমি ডেসির একজন মার্চেন্ট, ডোয়াইন দান্তেস। আপনাকে কিভাবে ডাকব? লোকটা একটু ইতস্তত করে বলল, উইলিয়াম সাইক্স, আমি এক জমিদারির ল্যান্ড স্টুয়ার্ড।